সাত দিন পর থেকে শুরু হয় প্রবলেম। ও কারের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করে, যেন কারের ব্যাক সিটে কেউ বসে আছে। বললো, আমি কাউকে দেখতে পাচ্ছি গো, আমি না ঠিক নেই, আমি জানি না কেন ও আসছে আমার সামনে, কিন্তু কে ও, আমি তোকে চিনি না, আমি কি করলাম ওর ওর অনেক লম্বা চুল, কে কে ও কে? আপনার ছেলের কিন্তু যে সমস্যাটা হয়েছে সেটাই থেকেই সমস্যাটা। এই রিচুয়ালটির জন্য আমাদের যেটা লেগেছিল, স্কাল লেগেছিল। কল্যাণী থেকে একটি ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন তার ছেলের জন্য। তার ছেলের গত 6 মাস ধরে একটা অস্বাভাবিক ব্যবহার করতে শুরু করেছে, যেটা তাদের কাছে একেবারেই আনএক্সপেক্টেড। 27-28 বছরের একটা ছেলে আইটি সেক্টরে খুব উঁচু পোস্টে জব করে। ছেলেটির বাবা আমাকে জানায় যে 6 মাস আগে তার ছেলে একটা কার কেনে তার কলিগের থেকে। তার কলিগ সেকেন্ড হ্যান্ড একটি কার কিনেছিল। ছেলেটি 6 মাস আগে কেনে এবং তার 2 মাস আগে তার কলিগ কারটি কিনেছিল সেকেন্ড হ্যান্ড কার। কারটি 3 বছরের পুরনো। কারটির সিচুয়েশন ভালো রয়েছে, যেটা কার কিনতে গেলে সবাই দেখে মাইলেজ কিরকম আছে, গাড়ির সিচুয়েশন কেমন আছে, সেগুলো দেখে নিয়েছে খুব ভালো। এবং তার যে কলিগ কিনেছিল তার সেল করার কারণ হলো সে ইউকেতে ট্রান্সফার হয়ে গেছে, তো কারটা এখন তার লাগবে না। এবং এই ছেলেটি অফিস যাতায়াতের জন্য কল্যাণী থেকে সে রোজ সল্টলেকে যাতায়াত করে। তো তার একটা কার হলে সুবিধা হয়, তাহলে ডেলি যাতায়াত করতে পারবে, এবং সেই কারণে সেই কারটি কেনে। তো যখন সে কারটি নেবে, তার বাবা বলেছিল, ভদ্রলোক আমায় জানায়, আমি আমার ছেলেকে নতুন কারই নিতে বলেছিলাম, কিন্তু যখন ও নতুন কারটা নেবে ওর কলিগ জানতে পারে। ওর কলিগ বলে, আমি একদমই বলতে পারিস কারটার সিচুয়েশন খুব ভালো আছে, তুই কিন্তু নিতে পারিস, অসুবিধে নেই, আর তুই তো জানিসই আমি বেশি দিন এটা চালাইনি। তো ছেলেটি দেখে কারের সিচুয়েশন ভালো আছে, ছেলেটি কারটা নিয়ে নেয়, যে তাহলে আর নতুন কার নেব না, কারটা ভালো একটা কার, বেশ দামি কার এবং অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছে। তো সেই জন্য ও কারটা নিয়ে নেয়। সমস্যা শুরু হয়, ছেলেটি যবে থেকে একা একা কার ড্রাইভ করে অফিস যায়, যখন অফিস থেকে ফেরত আসে সেই সময় থেকেই প্রবলেম শুরু হয়। এবং সব থেকে প্রথম বেশ কিছুদিন ছেলেটি ওর ড্রাইভারকে নিয়ে যেত। ছেলেটি নিজে ড্রাইভ করতে খুব পছন্দ করে, এবং ছেলেটি বলল যে আমি আমার অফিস থেকে ফেরার তো কোনো টাইম নেই, তো দরকার নেই, অসুবিধা হয় ড্রাইভার নিয়ে যাওয়াতে, আমি একাই চলে আসবো। তো ছেলেটি শেষের দিকে আর ড্রাইভার নিত না, এবং ও যেহেতু নিজে ড্রাইভ করে খুব ভালো এবং খুব ভালোবাসে ড্রাইভ করতে, ছেলেটি একাই যেত বা আসতো। 7 দিন পর থেকে ছেলেটি যাতায়াত শুরু করে, এবং 7 দিন পর থেকে শুরু হয় প্রবলেম। প্রথম ওর যে জিনিসটা হয়, যেটা ও বাড়িতে পরবর্তীকালে জানিয়েছিল, সেটা হচ্ছে ও কারের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করে, যেন কারের ব্যাক সিটে কেউ বসে আছে। প্রথম দিন ওর এমন হয়, ও কে এরকম একটা, কিন্তু যেন মানে ওর মুখ থেকে বেরিয়ে গেছিল, এতটাই অনুভূতিটা তীব্র ছিল। তারপর দেখে, আমি কেন এটা বললাম, কি হলো, না আমার মনের ভুল, আমার কি ঘুম এসে গেছিল? তো ও ড্রাইভ করে বাড়ি চলে আসে। সেকেন্ডেও ও একই জিনিস হয়, ওর যেন মনে হয় কারের পিছনে কেউ বসে আছে। পিছনে তাকায়, লুকিং মিররে দেখে, কিছুই দেখতে পায় না। ভাবে, আমার কি স্ট্রেস যাচ্ছে, ঘুম কম হয়, আর হরর মুভি খুব দেখি, তারই এফেক্ট হবে। বাড়ি চলে আসে। এইভাবে বেশ কিছুদিন যায়। রোজই এক জিনিস অনুভব করে, কিন্তু ও কেয়ার করে না। ও গান চালিয়ে ভাবে, এদিকে আমি ফোকাস করব না, মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করি, গান শুনতে শুনতে বাড়ি আসে। এরপরে একদিন যেটা হয়, ও কারের মধ্যে একটা অদ্ভুত পারফিউমের স্মেল পেতে থাকে, যে পারফিউমটা ও ইউজ করে না। ও খুব মনে করার চেষ্টা করে, আমার গার্লফ্রেন্ড কি পারফিউমটা ইউজ করে? না, ওর গা থেকে তো কখনোই স্মেলটা পায়নি। আচ্ছা, হতেও পারে ও ইউজ করে। ব্যাকসিটে কি কিছু ফেলে গেছে? ও প্রতিদিন একটা ধাবা ছিল, নির্দিষ্ট ওই ধাবায় দাঁড়িয়ে ও চা কফি কিছু খেত। সেই দিনও ধাবায় ও গাড়িটা দাঁড় করায়, এবং ব্যাক সিটে ও তন্ন তন্ন করে খোঁজে যে কোনো পারফিউমের বটল কিছু পড়ে আছে কিনা, না হলে এত স্মেল কি করে হচ্ছে। দেখে না, কিচ্ছু নেই। কোনো রুমাল, অনেক সময় হয় রুমালে অনেকে পারফিউম ঘষে ইউজ করে, না সেরকমও কিছু নেই। কি হলো? তো আবার ড্রাইভ করা শুরু করে, সেম। আবারও যখন কার চালানো শুরু করে, সেম পারফিউমের প্রচণ্ড গন্ধ আসতে থাকে। ও ভাবে, এগুলো কি হচ্ছে আমার সাথে? নিজেই মনে মনে ভাবে, আমার এক বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট, ওর সাথে কি আমি একটু কনসাল্ট করবো, ওকে কি জানাবো? ধর জানালে বলবে, কিরে তোর কি সব হচ্ছে, হয়তো আমাকে ইয়ে করবে, হাসাহাসি করবে। তো জানায় না। কিন্তু বেশ কিছুদিন এই পারফিউমের স্মেল পাওয়ার পরে না, ও সিরিয়াসলি ওর বন্ধুকে বলে, জানিস আমার না এগুলো হচ্ছে, কেন হচ্ছে বলতে পারবি? মানে ক্যাজুয়ালি বলে, বেশি সিরিয়াসলি বললে জানে বন্ধুরা এগুলো নিয়ে হাসাহাসি করবে, আর ও কোনোদিনই এই ধরনের জিনিসও মানত না, কোনো রকমের ভৌতিক ঘটনা ও কখনোই মানে না। তো তার জন্য বিশেষ কিছু বলে না, এইটুকুই বলে যে, জানিস এরকম হচ্ছে, ওগুলো তো স্ট্রেস যাচ্ছে বলে
কয়েকটা ওষুধ দেয়, ঘুমের ওষুধ দেয় আর বলে তুই কদিন লিভ নে। কিন্তু ছেলেটা কোনোভাবেই এই ঘটনাটাকে একদম স্ট্রেস, ঘুমোচ্ছে না এই বলে না এর থেকে বেরিয়ে যেতে পারে না। যাই হোক, ও কদিন লিভ নেয়, লিভ নেওয়ার পরে আবার জয়েন করে, কিন্তু সেম ওর আবার সেম জিনিসগুলো শুরু হয়। কারোর উপস্থিতি অনুভব করতে থাকে, মনে হয় কেউ রয়েছে, এবং সব থেকে ওর যেটা হয় যেন কোনো সাউন্ডও শুনতে পায়, যেন ব্রিদিং নিচ্ছে, তার যে ব্রিদিং এর যে সাউন্ড, সেই সাউন্ডও শুনতে পায়। আমাদের বিষম লাগলে অনেক সময় হয় না, আমরা গলাটা ক্লিয়ার করার জন্য গলা থেকে একটা আওয়াজ করি, এরকম একটা আওয়াজ করি। ও বলছে গলাটা এরকম ঝাড়ার আওয়াজ শুনতে পায়। বলে কি হচ্ছে, এমন হয়, প্রচন্ড মানে যেন একটা ভয় হয় ওর মধ্যে। ও এরপর দিন থেকে ট্রাই করে ও ড্রাইভারকে নিয়ে যাওয়া, যে আমি একাই অনুভব করছি নাকি ড্রাইভারও কিছু দেখতে পাই, আমি ড্রাইভারকে নিয়ে যাই। কিন্তু ড্রাইভারের কিছুই নজরে আসে না। ও ড্রাইভারকে বলে, আচ্ছা তুমি কি ফিল করছো কেউ আমাদের সাথে রয়েছে? বলছে কি বলছো তুমি, কেউ আমাদের সাথে কে থাকবে, কেউ নেই, তুমি আর আমি। ও আর বেশি কিছু বলে না, ও বুঝতে পারে যে আমার ড্রাইভার তো কিছুই বুঝতে পারছে না, আমিই ফিল করছি কেউ আছে, স্মেল এগুলো সব আমি পাচ্ছি, সাউন্ড আমি, ব্রিদিং সাউন্ড আমিই পাচ্ছি। ও পরের দিন ভাবে যে আমার মনের ভুল, আমি একাই যাবো, ওই ড্রাইভারকে আমি নেব না, কারণ ও তো কিছুই শুনতে পাচ্ছে না, আমার ওকে নিয়ে গিয়ে লাভ কি। ও একাই যায়। কিন্তু সেদিন যেদিন একটা ভয়ানক জিনিস ওর সাথে ঘটে, সেদিন ও লুকিং মিররে দেখতে পায় যেন কেউ বসে আছে। ও মানে গাড়ি চালাতে চালাতে ও কে বলে চিৎকার করে ওঠে, এবং এতটাও সেদিন ভয় পেয়ে গেছিল, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং সেন্সলেস হয়ে যায়। এবং এই সেন্সলেস হওয়ার জন্যই ওর কার অ্যাক্সিডেন্ট হয়। এবং ওদের আই কার্ড থাকে এবং সেখানে বাড়ির ইনফরমেশন থাকে, তো লোকজন আসে এবং ওকে রেস্কিউ করে, হসপিটালে নিয়ে যায়, এবং তার আগেও ওর বাড়ির লোককে খবর দেয়, ওর বাড়ির লোক আসে। যে যখন ও হসপিটালে অ্যাডমিট করা হয় ওকে, তারপরেও বাড়ির সাথে এতগুলো ঘটনা শেয়ার করে, তার আগে কিন্তু বাড়ির লোককে কিছু বলেনি। ও জিনিসটাকে সাধারণ মনের ভুল বলেই কাটিয়েছে, কিন্তু সেই দিন থেকে ওর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা অস্বাভাবিক ব্যবহার ওর বাড়ির লোকও দেখতে পায়। ওর বাবা আমাকে যেটা জানায় যে দিনে দিনে, প্রথম দিন আমরা ওকে গিয়ে বলি, কিরে তোর কার অ্যাক্সিডেন্ট কি করে হলো? বললো আমি কাউকে দেখতে পাচ্ছি গো, আমি না ঠিক নেই, আমি জানি না কেন আমাকে কেউ, আমি দেখতে পাচ্ছি কাউকে, ও আসছে আমার সামনে, কিন্তু কে ও, আমি তোকে চিনি না, আমি কি করলাম ওর? এই যে ও সেন্সলেস হয়ে গেল, তারপর থেকে ওর মধ্যে কিন্তু আগে যেগুলো নিজের মনের ভুল বলে ও কেয়ার করেনি, সেগুলো কিন্তু ওর মধ্যে ও ভাবতে শুরু করছে যে কেউ আসছে। বলছি কে আসছে? বলছে প্রতিদিন আমার কারে কেউ আসে, আমি গন্ধ পাই, আমি গলার আওয়াজ পাই, আমি নিঃশ্বাসের শব্দ শুনতে পাই, ও আসছে, কালকে আমি ওকে দেখেছি, ওর অনেক লম্বা চুল, কে কে ও কে? বলছে লম্বা চুল, কে, কাকে দেখেছিস তুই? এবার ওরা ভাবছে তাহলে কি ওর গার্লফ্রেন্ড ছিল, ও কি হলো, ওর গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছে তুমিই ছিলে? ওরা তো বুঝতে পারছে না যে ছেলে কি দেখেছে। ওর গার্লফ্রেন্ড বলছে না আমি তো ছিলাম না ওর সাথে, আর ও তো আমাকে এগুলো কিছু দেখে, কি হয়েছে, ও তো আমাকে এসব কখনো কিছু বলেনি। তখন বলছে দেখো ওই সব জিনিসগুলো বলছে। মেয়েটি আসে, মেয়েটি যখন ওর কাছে যায়, ও ধাক্কা মেরে মেয়েটাকে সরিয়ে দেয়, বলছে তুমি আসবে না। আগে ও আসছে কেন, কে আসছে? বলছে দেখো না, ওর লম্বা চুল, আমি ওর মুখ দেখতে পাচ্ছি না, তো কে, আমি চিনি না, ওকে বলো দূরে চলে যেতে। এমন হয় ওর গার্লফ্রেন্ডকেও ধাক্কা মেরে সরিয়ে দেয়, এবং আর ওর গার্লফ্রেন্ড পড়ে গিয়ে ওর কপাল কেটে যায়। এদের একটা বাড়িতে ফুলদানি ছিল, সেই ও হসপিটাল থেকে ছাড়া পড়ে যাওয়ার ছেড়ে দেওয়ার পরে, ওটা ওর বাড়ির ঘটনা, ওর বাড়িতে ওর গার্লফ্রেন্ড যায় ওর সাথে কথা বলতে, যে তুমি কেন এগুলো করছো, ওকে বোঝাতে যায়, ওর থেকে আরো শুনতে যায়, কিন্তু ওকে ধাক্কা মেরে ফেলে দেয় যে টেবিলের উপর একটা ফুলদানি ছিল, এবং তাতে ওর কপাল কেটে যায়। অদ্ভুত ব্যাপার, ওর গার্লফ্রেন্ডের সাথেও আমার কথা হয়েছিল। ওর গার্লফ্রেন্ড বলছে যে আগে আমার যদি কোনো রকম কিছুতে আঘাত লাগতো না, খুব কেয়ারিং একটা ছেলে, কিন্তু সেদিন যে আমার কপাল কেটে রক্ত পড়ছে, ওর কোনো হুঁশ নেই, ও এক কথা বলে যাচ্ছে, ওকে মানা করো আসতে, কেন আসছো, তুমি চলে যাও, তুমি আসবে না আমার থেকে। বলছে আমি আবারও গেলাম যখন না, আমাকেও মেরে দিল, আমাকে রীতিমতো চুল ধরে মানে থাপ্পড় মেরে আমাকে সরিয়ে দিল। ওর বাড়ির লোক বলছে ওর ঘরে ও একা না, কিছু ভয় পেলে যেমন কেউ চুপচাপ জড়ো হয়ে এক জায়গায় বসে থাকবে, ঠিক সেইভাবে ও বসে আছে। ওর ঘরে কেউ ঢুকলে বলছে তুমি আবার আসছো কেন, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলছে এইভাবে রিয়াক্ট করছে ও। বলছে ওর অফিস থেকে যেহেতু অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তখন থেকে অফিসের লিভ নিয়েছে, এবং সেই লিভ স্পেশাল ওর কলিগের সাথে কথা বলে, ওর সিনিয়র বসের সাথে কথা বলে আমি সেই লিভকে এক্সটেনশন করিয়েছি, যে ওর হেলথ ইস্যু দেখিয়ে। কিন্তু আমার ছেলের কি হচ্ছে, ডক্টর বললো ওকে চেঞ্জে নিয়ে যেতে, চেঞ্জেও নিয়ে গেছি, তাও কিছু হচ্ছে না। আজকে এতগুলো দিন
আমার ছেলে আজকে 4 মাস এইভাবে কেটেছিল এবং 2 মাস আগে ওর অ্যাক্সিডেন্ট হয় এবং আর এই 2 মাস কিন্তু ও অফিস থেকে পুরো, এরপরে তো জব চলে যাবে অফিস থেকে। যেহেতু ওর পারফরমেন্স খুব ভালো, একটা উচ্চপদস্থ আম, জায়গাতেও রয়েছে, তাই জন্য ওর জবটা এখনো রয়েছে, না হলে তো জব থাকবে না। কি হলো আমার ছেলের? ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম এই ঘটনাটা এক্সাক্ট কবে থেকে হচ্ছে। বলছে দেখুন, ও আমাকে যেভাবে বলেছে তাতে কারটা কেনার পর থেকেই কারে ও এই ধরনের জিনিসগুলো দেখছে, ও কাউকে দেখছে, কারুর ব্রিদিং শুনতে পাচ্ছে, কারুর গলার আওয়াজ শুনতে, গলার আওয়াজ মানে গলা ঝাড়ার আওয়াজ শুনতে পাচ্ছে, কারুর চুল দেখতে পেয়েছে কিন্তু মুখ দেখতে পায়নি। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম আপনারা এরকম কিছু ফিল করেছেন? বা ওর গার্লফ্রেন্ডকেও জিজ্ঞাসা করি তুমি এরকম কিছু ফিল করেছো? বলছে না, আমিও তো ওর সাথে কারে গেছি, আমি তো কিছু ফিল করিনি। ভদ্রলোক বলছে না, ও তো ড্রাইভার নিয়ে গেছে, যদি ওর ড্রাইভারও যদি ফিল করতো আমাকে তো জানাতো, ওর ড্রাইভার কিছু বুঝলে, ও তো আমাকে কিছু বলেনি। তবে আমার ড্রাইভার আমাকে এটা এখন জানালো, আমাকে জানিয়েছে এই ঘটনার পরে যে ওকে আমার ছেলে জিজ্ঞাসা করেছে তুমি কি দেখতে পাচ্ছ কেউ আছে, তুমি কি কাউকে ফিল করছো, মনে হচ্ছে আছে আমার সাথে। আমি ভদ্রলোককে তখন বললাম আপনি কারটা কোথা থেকে নিয়েছিলেন, মানে আপনার ছেলে কোথা থেকে কার নিয়েছে? বলছে ওরা অফিস কলিগের থেকে। আমি বললাম এই অফিস কলিগের সাথে আপনি যোগাযোগ করুন এবং জানুন এই কারে কিছু সেরকম ইনসিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে কিনা, এটা জানা খুব দরকার। কারণ আপনার ছেলের কিন্তু যে সমস্যাটা হয়েছে সেটাই কার থেকেই সমস্যাটা, এবং ওর মধ্যে যে প্রবলেমটা এসছে সেটা কিন্তু স্পিরিট পজিশনের জন্য হচ্ছে, যেটা কার থেকে ওকে অ্যাটাক করেছে। আপনি কিন্তু, এবং আরও একটা জিনিস যেটা হতো কিন্তু হাই রোডের একটা বিশেষ জায়গা থেকেই কিন্তু এই জিনিসটা ঘটেছিল ওর সাথে, এবং সেটাও হসপিটালে ভর্তি হওয়ার পরে যখন ওর জ্ঞান ফেরে তখনও কিছু কথা বলেছিল, কিন্তু ডে বাই ডে ওর প্রবলেম এত বেড়ে যায়, ও কিন্তু পরবর্তীকালে ওর কথাগুলো কিন্তু সব অসংলগ্ন হয়ে যায়। তো যাই হোক, এই ছেলেটির বাবা ওর কলিগের সাথে যোগাযোগ করে, ওর কলিগকে জিজ্ঞাসা করে যে তুমি কারটা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কিনা। ও বলে না, আমার কার তো কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আপনার ছেলে তো সেটা জানেই, ও তো জানে আমি 2 মাস মোটে নিয়েছি, আমি কয়েকটা দিন কার চালিয়েছি, কিন্তু তারপরেই আমি চলে আসবো বলে ওকে সেল করলাম, কিছু হয়নি। বলছে তুমি কার থেকে নিয়েছিলে এর আগে, তার ডিটেলস দাও। বলছে হ্যাঁ, আমি যার থেকে নিয়েছিলাম সে আমাকে বলেছিল যে কারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কারের পজিশন ভালো রয়েছে, অ্যাক্সিডেন্টে কারের সেরকম কিছু প্রবলেম ছিল না বলে আমি কারটা নিয়ে নিয়েছি। বলছে তুমি কি জানো সেই কারে কারোর ডেথ হয়েছে কিনা কার অ্যাক্সিডেন্টটাতে? বলছি এটা তো আমি জিজ্ঞাসাও করিনি, বিকজ আমার কাছে এগুলো খুব মিনিংফুল ছিল না, আমি এসব জিনিস অত বিলিফ রাখি না, তো আমি তো জিজ্ঞাসা করিনি। বলছে তুমি যার থেকে কার কিনেছো তুমি তার ডিটেলস দাও। আমার ছেলের এই সিচুয়েশন। ওর বন্ধুটা শুনে অবাক হয়ে যায়, ওর কলিগ, যে এরকম হচ্ছে ওর সাথে, আমার সাথে তো এরকম কিছু হয়নি। তখন ওর কলিগটা যার থেকে ও কার্ডটা নিয়েছিল তার পুরো ডিটেলস দেয় এবং এই ভদ্রলোক তার সাথে কন্ট্যাক্ট করে। তখন ওই ভদ্রলোক বলে যে এই কার্ডটা আমার মেয়ের ছিল, আমার মেয়ে খুব ভালো একটা জব করতো ইউএসএতে, খড়গপুর আইআইটি থেকে ও পাশ করে এবং পরবর্তীকালে হায়ার স্টাডির জন্য ইউএসএতে যায় এবং সেখানেই ও জব পেয়ে যায়। তো মেয়ে মাঝে মাঝে আসতো, খুবই বছরে একবারই আসতো। তো ওর একটা আবদার ছিল যে আমার জন্য একটা তুমি কার দেবে বাবা, আমার এই কারটা, এই মডেলের এই কারটা আমার খুব পছন্দের। আমি আমার একমাত্র মেয়েকে এই কারটা কিনে দিয়েছিলাম। আমার মেয়ের খুব কার ড্রাইভিংয়ের শখ ছিল, এবং যখন ওর এই শখটা মাথায় আসতো যে আজকে আমি কার নিয়ে বেরোবো, ওকে কেউ থামাতে পারতো না, এবং তখন ও একাই যাবে। আমি হাজার বকে বুঝিয়েও আমার মেয়েকে এটা শোনাতে পারিনি, এবং তা শোনাতে পারিনি বলেই আজকে আমার মেয়েটা আর নেই। বলছে কি হয়েছিল আপনার মেয়ের? বলছে একদিন রাত্রিবেলা ও কার নিয়ে বেরোয়, কার নিয়ে ওর কোনো, আমি বাধাও শেষের দিকে দিতাম না, কারণ ও খুব ভালো ড্রাইভ করতো এবং খুব স্লো ড্রাইভার ছিল এবং খুব কেয়ারফুলি ও ড্রাইভ করতো, খুব ম্যাচিওর মেয়ে ছিল, আমার কোনো ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু সেদিন আমি জানতাম না ও বন্ধু বান্ধবের সাথে তার আগে বাড়িতে পার্টি করেছে এবং পার্টি করে ও কার নিয়ে বেরিয়েছে, এবং সমস্ত বন্ধু বান্ধব যাদের সাথে ও নিজের বাড়িতে পার্টি করেছে তাদের নিয়ে কার নিয়ে বেরিয়েছে এবং তাদেরকে বাড়িতে ড্রপ করে, তাদের প্রত্যেকের বাড়িতে তাদেরকে ছেড়ে ওর লং ড্রাইভে গেছিল। আমি জানতে পারিনি এটা, এবং লং ড্রাইভে গিয়ে কোনোভাবে ওর অ্যাক্সিডেন্ট হয় সেদিন। ড্রাঙ্ক ছিল, হতে পারে সেই কারণে, হতে পারে ওর কোনো প্রবলেম হয়েছিল, ড্রাঙ্ক ছিল যে আমি জানতাম না, এবং পরবর্তীকালে ওর মারা যাওয়ার পরে যখন পোস্টমর্টেম হয় আমি সেখান থেকে আমি জানতে পারি ওর ড্রাঙ্ক ছিল, বলে আমার মেয়ে মারা যায়। বলে আমার মেয়ের খুব প্রিয় একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আমি নিজের গ্যারেজে না দেখতে পাচ্ছিলাম না,
তাই আমি গাড়িটা যতটুকু সমস্যা হয়েছিল রিপেয়ার করে আমি গাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই। তো ওই ভদ্রলোক আমার থেকে গাড়িটা কিনেছে। কিন্তু আপনার ছেলের সাথে এগুলো হচ্ছে, এটা তো কেন হচ্ছে, আমার আমি বুঝে উঠতে পারছি না এটা হচ্ছে। এবং আপনাদের আমি বলি, যে ঘটনাটা হচ্ছে তখনও কিন্তু ১ বছর ঘটেনি। যখনই কারোর এরকম অপঘাতে, যখন অ্যাক্সিডেন্টে কারোর মৃত্যু হয় তখন কিন্তু সেটা অপঘাতে হওয়া মৃত্যু। এবং এই যে মৃত্যুটা হয়েছিল তার কাজটা, এই ধরনের কাজ কিন্তু ৩ দিনে করা হয় এবং প্রপারলি কিন্তু যে কাজটা হয় সেটা ১ বছর বাদে, বা গয়া পিণ্ডদান এগুলো ১ বছর বাদে দেওয়া হয়। তখনও সেই ধরনের কোনো রিচুয়াল কিন্তু হয়েছিল না। ছেলেটির সাথে এই ধরনের ঘটনা ঘটে এবং এক্ষেত্রে মেয়েটির ফটো নিয়েছিলাম এবং ছেলেটির থেকে আমরা জেনেছিলাম ছেলেটির বাবার মারফতে যে বিশেষ একটি পারফিউমের গন্ধ ও পেয়েছিল ওই কারের মধ্যে। মেয়ে ছেলেটির বাবাকে বলেছিলাম ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন যে এরকম কোনো পারফিউমের শখ ছিল কিনা। তো ভদ্রলোক বলে, হ্যাঁ, আমার মেয়ে এই বিশেষ পারফিউমটা খুব ব্যবহার করত। ভদ্রলোককে আমি বলেছিলাম যেটা বোঝার জন্য যে এই পারফিউম আপনি কিনুন, কিনে আপনার ছেলেকে দিন, দেখুন ওর রিঅ্যাকশন কি হয়। ভদ্রলোক এটা করে এবং যখন ছেলেটির পারফিউম ভীষণ পছন্দ করত, যখন ছেলেটি পারফিউমটা স্প্রে করে ও ছুঁড়ে এই বোতলটা ফেলে দিয়েছিল, কি বোতলটা পড়ে যায় এবং সেই ঘর থেকেও পালিয়ে যায় যে ও এসছে তোমরা আমাকে কেন এই পারফিউমটা দিয়েছো, কেন দিয়েছো? ওর এতটা ভায়োলেন্ট হয়ে যায়, ওর বাবা দিয়েছিল এটা, ওর বাবাকে একদম ধাক্কা মেরে ফেলে দেয়, পুরো ঘর থেকে সরে যায় এবং ওর সামনে ওর মা এসেছে ওকে আটকাতে, ওর মাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। আমরা বুঝতে পারি এই বিশেষ পারফিউমটাই ও সেদিন স্মেল পেয়েছিল। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়েছে, ওকে যে স্পিরিটটা পজেস করেছিল, এই কারে অ্যাক্সিডেন্ট হয় এবং দেখুন, এই ধরনের যখন অপঘাতে মৃত্যু হয় এবং এই কারটার সাথে অনেক সময় এটা দেখা যায় কোনো স্পিরিট যে স্পেসিফিক কোনো জিনিসের সাথে যখন তার অ্যাটাচমেন্ট থাকে এবং সেই জিনিসটার প্রতি তার টান রয়েছে এবং কিন্তু সেটা তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তখন কিন্তু অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। এক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, স্পিরিট পজেস যেটা করেছিল, স্পিরিট রিলিজ করার কাজ এবং এই কার্ডের প্রোটেকশনের কাজ। ভদ্রলোক আমাকে বললো যে আমাকে কি কার্ডটা ব্যবহার করব না সেল করে দিতে হবে। বললাম, না, সেল করার প্রয়োজন নেই, আপনি চাইলে সেল করতে পারেন, না হলে আমি যা প্রোটেকশন দিয়ে দেবো আপনি ব্যবহার করুন, আর কিছু হবে না। তো এক্ষেত্রে এই দুটো রিচুয়াল আমাদের করতে হয়েছে। এই রিচুয়ালটির জন্য আমাদের যেটা লেগেছিল, শুয়োরের স্কাল লেগেছিল, আর ছেলেটির মাথার চুল নিয়েছিলাম। বিশেষ ওই যে পারফিউমটি মেয়েটি ব্যবহার করত, এই পারফিউমটা আমরা কিন্তু এই রিচুয়ালে আমরা ইউজ করেছিলাম, যেহেতু আমরা জানতাম মেয়েটির এটা খুব পছন্দের, সেই কারণেই আমরা এটা নিয়েছিলাম। এক্ষেত্রে যেটা করা হয়, বিশেষ একটা বৃত্ত আঁকা হয়। যখনই আমরা কোনো এই ধরনের কাজ করি আমাদের একটা সার্কেল করতে হয়, চক দিয়ে একটা সার্কেল আঁকি এবং নেগেটিভ এনার্জি, বিভিন্ন রকম রিচুয়াল করার জন্য কিন্তু বিভিন্ন রকমের সিজিল আমরা ব্যবহার করি। স্পিরিট পজেস করারও কিন্তু বিভিন্ন রকম মাধ্যম আছে, বিভিন্ন ঘটনার মাধ্যমে স্পিরিট পজেস হয় এবং এক রকম। এক্ষেত্রে যেটা হয়েছিল, অপঘাতে মৃত্যু হওয়া একটা স্পিরিট ওকে পজেস করছিল। এক্ষেত্রে এই ধরনের যে স্পিরিটকে রিলিজ করার জন্য যে যন্ত্র তৈরি করা হয়, সেই যন্ত্র আমরা কড়ি দিয়ে বানিয়েছিলাম। নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের জন্য যে কড়ি আমরা ব্যবহার করে থাকি, সেই কড়ি দিয়ে এই যন্ত্রটি এঁকেছিলাম এবং এই বৃত্তের মধ্যে রাখা হয় শুয়োরের স্কালটা, তার সামনে বিশেষ যন্ত্র তৈরি করা হয় এবং এই যন্ত্রের মাঝখানে রাখা হয় ছেলেটির মাথার চুল এবং পারফিউমটি আমরা এখানে ইউজ করেছিলাম। যখন আমরা রিচুয়ালটা করতে থাকি, এই যে একটা ক্যান্ডেল, এক্ষেত্রে আমরা একটা বিশেষভাবে আমাদের একটি ক্যান্ডেল এখানে প্রস্তুত করতে হয়, যে ক্যান্ডেলটিকে ৫ রকমের হার্বসের পাউডার দিয়ে এবং তার সাথে আতর এবং মোরগের রক্ত মিশিয়ে ক্যান্ডেলটির গায়ে মাখাতে হয় এবং বিশেষ নেগেটিভ এনার্জি রিমুভিং গাছ আছে এবং সেই গাছের যে হার্বস হয়, গাছের যে লতানো হার্বস, সেই হার্বস পুরো
এই ক্যান্ডেলটার গায়ে পেঁচানো হয় এবং তারপরে শাল পাতা জড়ানো হয় এবং এই শাল পাতার ওপরে পেরেক গাঁথা হয় এবং ক্যান্ডেলটা আমরা পাশে রাখা হয় কলরন এবং কলরনে এক্ষেত্রে আমরা মেয়েটির ছবি নিয়েছিলাম। ওই যে মেয়েটির ছবি নেওয়া হয় এবং পারফিউম নেওয়া হয় এবং বিশেষ নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের হার্বস নেওয়া হয় এবং সাথে রক্ত। যে কোনো সময়তে স্পিরিটকে অফারিংয়ের জন্য কিন্তু অনেক সময় আমাদের স্যাক্রিফাইস এক্ষেত্রে দিতে হয়। তো এক্ষেত্রে মোরগ আমরা স্যাক্রিফাইস করেছিলাম এবং মেয়েটির পছন্দের জিনিস ছিল ওই পারফিউমটা, যেটার মাধ্যমে ওর উপস্থিতি বুঝিয়েছিল। তো এখানে ওই হার্বস মেয়েটির ফটো কলড্রনে জ্বালানো হয় এবং হার্বস দেওয়া হয় এবং মোরগের রক্ত স্পেল করতে করতে আমরা যে স্পেলটা শুরু করি, ক্যান্ডেল ধরাই এবং স্পেল শুরু করি এবং ওই সময়তে কলড্রন রাখা হয়, কলড্রনের মধ্যে হার্বস রাখা হয়, মেয়েটির ফটো এবং বার্ন করা হয় এবং তার মধ্যে দেওয়া হয় পারফিউম এবং মোরগের স্যাক্রিফাইস করে তার রক্ত। স্পেল করতে করতে এই যে ক্যান্ডেলটা রাখা হয় একটা মাটির সরাতে এবং বিভিন্ন রকমের উপাদান দিয়ে যে ক্যান্ডেলটা যখন গলে মোমবাতিটা নিচে পড়ে, এই মোমবাতি থেকে মোম আমরা নিয়ে নেই, যেটি ছেলেটিকে পরবর্তীকালে তাবিজ দেওয়ার ক্ষেত্রে আমাদের লাগে। এবং এই যে রিচুয়ালটা চলে, এই রিচুয়ালটা আমি যত সহজে বলছি, রিচুয়ালটা কিন্তু এত সহজে চলে না। 999 টাইমস মানে 999 বার কিন্তু এই স্পেলটা আমাদের পড়তে হয়েছে। গোটা একটা রাত ধরে কিন্তু আমাদের এই কাজটা হয় এবং অল্টারনেট করে আমি আর আমার পার্টনার এই স্পেলটা পড়তে থাকি। আর রিচুয়ালটা এন্ড হয় যখন আমাদের মোমবাতিটা এমনভাবেই তৈরি করতে হয় যাতে পুরো রিচুয়ালটা শেষ হবে মোমবাতিটা নিভবে, তার আগে যেন মোমবাতিটা নিভে না যায় এবং তার নির্দিষ্ট পরিমাপ আছে, আমরা সেটা বুঝতে পারি, সেই বুঝেই আমরা প্রস্তুত করি। আর এই মোম যেটা মানে গলে যে মোমটা সরার মধ্যে পড়ে, এই মোমের থেকে কিছুটা অংশ নেওয়া হয় নেগেটিভ এনার্জি রিমুভিং হার্বস, সাথে নেউলের হাড় এবং বাদুড়ের হাড় নিয়ে একটা বিশেষ তাবিজ বানানো হয়। এই তাবিজটি দেওয়ারও কিন্তু নিয়ম আছে বা তাবিজটির অ্যাক্টিভেশনেরও একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এই যে আমরা কাজটা করলাম, এই দিন আমরা বিভিন্ন রকমের অয়েল, অ্যাপোথেকারি অয়েল আমরা ইউজ করি, আমাদের অনেক কাজে ব্যবহার হয়, যেটাকে মুনস্টার অয়েল বা ডেভিল অয়েল বা এভিল অয়েলও বলা হয়। এই অয়েলের মধ্যে আমরা এই তাবিজটাকে চুবিয়ে রাখি, যে অয়েলের মধ্যে আরও থাকে কি একটি মৃত ভার্জিন মেয়ের, যে অপঘাতেই যার মৃত্যু হয়েছে, সেই রকম একটি মেয়ের চুল, নেউলের হাড়, বাদুড়ের হাড় চুবিয়ে রাখা হয় এবং তার মধ্যে তাবিজটি ফেলে রাখা হয়। এই যেদিন আমরা এই কাজটি করি সেদিন থেকে ফুল মুনের লাস্ট যেদিন অবধি আমাদের কাজ থাকে, সেই দিন অবধি এটা চোবানো থাকে ওই অয়েলের মধ্যে। তারপরে আমরা ওটা তুলে ক্লায়েন্টকে, ছেলেটিকে দিয়েছিলাম ওটা পড়ার জন্য এবং সাথে ওর কারের প্রোটেকশন হিসেবে একটি বিশেষ ধরনের হার্বস এবং সাথে নেউলের হাড় এবং বাদুড়ের হাড় এবং ওই যে চুল আমি বললাম, একটি ভার্জিন মেয়ের অপঘাতে মৃত্যু হওয়া এরকম মেয়ের চুল নিয়ে এবং আরও বিভিন্ন রকমের স্পেল করে আরও বিভিন্ন উপাদান দিয়ে, সব উপাদান এখানে বলাটা মানে সম্ভব নয়। তো একটা প্রোটেকশন পটলি করে, একটা কালো কাপড়ে মুড়ে পটলি করে কারের ওটা প্রোটেকশন করে আমরা দিয়েছিলাম। তার পরবর্তীকালে ছেলেটিকে এই তাবিজটা দেওয়া হয় এবং যেদিন আমরা রিচুয়াল করি সেই দিন ওর বাবাকে বলেছিলাম যে আজকে দেখবেন আপনার ছেলের মধ্যে কি অ্যাক্টিভিটি আপনি দেখতে পান, কারণ আজকে ওর কাজটা হবে। অদ্ভুতভাবে ওর বাবা যেটা আগে বলতো যে কোনো দিনই ছেলে রাত্রিবেলা ঘুমোতে পারে না, দিনের বেলা ঘুমোয় কিন্তু রাতের বেলাও জেগে থাকে। পরের দিন, এই কাজের পরের দিন ওর বাবার সাথে কথা হয়েছিল, ওর গার্লফ্রেন্ডের সাথেও কথা হয়েছে, অদ্ভুতভাবে বলেছে আজকে সারা রাত অনেক দিন পরে ঘুমিয়েছে এবং সকালবেলা উঠে ও নিজে বলছে অনেক দিন লিভ নেওয়া হলো, এবার আমাকে অফিস জয়েন করতে হবে, আর ভালো লাগছে না। আমরা তাবিজটা ওকে দিই এবং পরবর্তীকালে খোঁজ নিয়েছি, আর কোনো সমস্যার মধ্যে হয়নি বা যেগুলো দেখতে পেত আর কিছু দেখতে পায়নি। তো তার পরবর্তীতে লোকটি আমাকে জানিয়েছিল যে কার্ডটি বিক্রি করা কি খুব প্রয়োজন, তো আগেও বলেছিলাম না, কোনো প্রয়োজন নেই, আপনি যা প্রোটেকশন দিয়েছে প্রোটেকশনটা কিন্তু কখনো খুলবেন না, বা যদি কখনো প্রোটেকশনটা পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, অবশ্যই আমাকে জানাবেন। এই ছিল আজকের কেস স্টাডি। আপনাদের জন্য বলবো, অনেক সময়তে এরকম হয় অনেক দামি জিনিস আমরা অনেক সস্তাতে পেয়ে যাচ্ছি বলে সেটা কিনে নেই। এই ধরনের জিনিস কেনার আগে অবশ্যই সেটা বিচার করে দেখবেন যে জিনিসটা আপনি কিনছেন সেই জিনিসটা সস্তাতে তো কিনে নিচ্ছেন, কিন্তু আপনার জীবনে কোনো ভয়ানক দিন ডেকে আনবে কিনা। একটি কার
ছেলেটির খুব শখের এবং ছেলেটির খুব প্রয়োজনের একটা জিনিস ছিল, কিন্তু সেই জিনিসটা ছেলেটার জীবনে কিন্তু একটা ভয়াবহ দিন ডেকে এনেছিল, যেটা ছেলেটা কল্পনাতেও আনতে পারেনি তার জীবনে 6 মাস পরে কি ঘটনা ঘটতে চলেছে। যখনই কোনো কার নেবেন, আপনি আপনার মতো করে কারের পজিশন দেখে নিচ্ছেন, মাইলেজ দেখে নিচ্ছেন, তার সাথে এটা দেখে নেবেন এই কারে যে সেকেন্ড হ্যান্ড কারটা আপনি নিচ্ছেন সেই কারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেই কারে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কিনা। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ওর আগেও তো একটা কলিগ ইউজ করেছে কারটা, তার সাথে কেন প্রবলেম হলো না। যখন ধরুন আমরা প্রত্যেকে যে আমরা বিভিন্ন আহ, দেহের মানুষ আছি, আমরা কি প্রত্যেকের গায়ে কি যে কোনো সাইজের জামা ফিট হয়? হয় না তো। কারোর এম সাইজ, কারোর এল সাইজ, কারোর এক্সএল, ডাবল এক্সএল বা আরও কোনো কিছু। স্পিরিট, তার এনার্জিও কিন্তু সকলের এনার্জির সাথে ম্যাচ করে না। আগে যে কলিগটা কার্ডটা নিয়েছিল তার এনার্জির সাথে ওই মেয়েটির এনার্জি ম্যাচ করেনি, তাকে কিন্তু ও কোনো সে কিন্তু কিছু দেখতেই পায়নি। কিন্তু এই যে ছেলেটির এনার্জি, তার সাথে কিন্তু ওই স্পিরিট এনার্জি ম্যাচ করেছিল। স্পিরিট কিন্তু যে কোনো শরীরকেই গ্রহণ করে না, তার এনার্জির সাথে ম্যাচ করবে এই রকম শরীরকেই কিন্তু সে পজেস করতে পারে। তাই যখনই এই ধরনের কোনো কিছু, কার জাতীয় কিছু আপনারা পারচেস করবেন বা যে কোনো কিছু, অবশ্যই তার হিস্ট্রিটা জেনে নেবেন, না হলে কিন্তু আপনার জীবনেও আসতে পারে এই ধরনের ভয়াবহ কোনো ঘটনা। শুধু কারের ক্ষেত্রে নয়, যখন আপনারা পুরনো কোনো বাড়ি কিনছেন বা অনেক সময় হয় আপনারা কোনো বাড়ির রেন্ট নিচ্ছেন, অবশ্যই সেই বাড়িরও হিস্ট্রি অবশ্যই জেনে নেবেন। কেউ একটা বানানো বাড়ি আপনার কাছে সেল করছে, আপনি ভাবলেন বাহ খুব সুন্দর বাড়ি পেয়ে গেছি, কিন্তু সেই বাড়িটা সে কেন সেল করছে? কোনো রকম সমস্যা নেই তো সেই বাড়িতে? একটা খুব ভালো জায়গাতে আপনি একটা বাড়ির রেন্টে নিচ্ছেন, জেনে নেবেন কোনো এই রেন্টে আপনি একটা বাড়ি নিচ্ছেন আপনার সুবিধাজনক জায়গাতে, সেই রেন্টেড হাউসটা আপনার জীবনে কোনো ভয়ানক ঘটনা নিয়ে আসবে না তো। যখনই এই ধরনের কোনো কাজ আপনারা করবেন, অবশ্যই সেই জায়গার পরিস্থিতির হিস্ট্রিটা জেনে তবেই এগোবেন, না হলে কিন্তু আপনার জীবনেও আসতে পারে এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা।